সবাইকে স্বাগত আজকের এই আয়োজনে। আচ্ছা, হিসাব বিজ্ঞানের একটা বড় রহস্য নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের আজকের এই বিশ্লেষণের মূল ফোকাস হল হিসাবের বইয়ে লুকিয়ে থাকা সেই সব অদৃশ্য ভুলগুলো খুঁজে বের করা এবং সেগুলোর সঠিক চিকিৎসা বা সংশোধনী জাবেদা দেওয়া। দেখুন, অনেক সময় কি হয়, রেওমেলের ডেবিট আর ক্রেডিট পাস একদম পারফেক্টলি মিলে যায়। আমরা ভাবি, বাহ, সব তো ঠিক আছে, কিন্তু আসলে ভেতরে ভেতরে হয়তো মারাত্মক কিছু ভুল খাপটি মেরে বসে আছে। চলুন আজ এই লুকানো রহস্যগুলোই ভেদ করা যাক। আজকের এই আয়োজনে আমরা মূলত 5টি ধাপে এগোব। প্রথমেই থাকছে রেওয়ামিলের সীমাবদ্ধতা। এরপর আমরা বিভিন্ন ধরনের ভুলের প্রকারভেদ জানব। তারপর দেখব ভুল সংশোধনের নিয়ম। এরপর আসবে অনিশ্চিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্টের দারুণ একটা ব্যবহার। আর সবশেষে কিছু বাস্তব উদাহরণের সাহায্যে সংশোধনী জাবেদা তৈরি করা। তো চলুন প্রথম অংশ রেওয়ামিলের সীমাবদ্ধতা দিয়ে আলোচনা শুরু করা যাক। রেওয়ামিলের ডেবিট আর ক্রেডিট দিকের যোগফল মিলে যাওয়া মানেই কি হিসাব 100% নির্ভুল? কি মনে হয়? এর সোজাসাপটা উত্তর হলো একদমই না। গাণিতিক সমতা থাকা সত্ত্বেও এর ভেতরে বড়সড় আর্থিক ভুল লুকিয়ে থাকতে পারে, যা হয়তো ব্যবসার আসল চিত্রটাকে বদলে দিচ্ছে। আসলে রেওয়ামিল কিন্তু নিজে কোনো হিসাব নয়, তাই না? এটা জাস্ট একটা বিবরণী বা স্টেটমেন্ট। এর বেশ কিছু সীমাবদ্ধতা আছে। এটি সব ভুল ধরতে পারে না। যেমন ধরুন, কোনো লেনদেন যদি হিসাবের বইতে একেবারেই লেখা না হয় কিংবা কোনো নীতিগত ভুল থাকে, রেওয়ামিল কিন্তু সেটা ধরতে পারবে না। আর এই না ধরা পড়া ভুলগুলোর কারণে দিন শেষে ব্যবসায়ের মুনাফা ভুল আসতে পারে। মানে শুধু গাণিতিক সমতাই যে সব নয়, এটা কিন্তু তার একটা বড় প্রমাণ। এবার আসা যাক আমাদের তৃতীয় অংশে, ভুলের প্রকারভেদ। ঠিক যেমন একজন ডাক্তার রোগের ধরন নির্ণয় করেন, আমাদেরও তো ভুলের ধরনটা আগে বুঝতে হবে, রাইট? প্রথম ধরনের ভুলটা হলো নীতিগত ভুল বা এরার অফ প্রিন্সিপাল। অ্যাকাউন্টিংয়ের তো কিছু বেসিক নীতি থাকে, কিন্তু ধরুন একজন হিসাবরক্ষক ভুল করে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখিয়ে ফেললেন। যেমন আপনি একটা যন্ত্রপাতি কিনলেন, কিন্তু সেটাকে সাধারণ মেরামত খরচ হিসেবে ডেবিট করে দিলেন। রেওয়ামিল তো আর নীতি বোঝে না, সে শুধু সংখ্যা বোঝে। তাই রেওয়ামিল ঠিকই মিলে যাবে, কিন্তু আপনার হিসাবটা হয়ে থাকবে সম্পূর্ণ ভুল। এর পরের ভুলটা বেশ অদ্ভুত। একে বলে বাদ পড়ার ভুল বা এরর অফ ওমিশন। মানে একটা আস্ত লেনদেন হিসাবের বই থেকে একেবারে গায়েব। কোনো লেনদেন ঘটার পর যদি সেটা জাবেদা বা খতিয়ানে একেবারেই না ওঠে, তাহলে তো ডেবিট বা ক্রেডিট কোনো দিকেই কোনো প্রভাব পড়ছে না। ফলে রেওয়ামিল খুব সহজেই মিলে যায় আর লেনদেনটা চিরকাল অজানাই থেকে যায়। আর লেখার ভুল বা এরর অফ কমিশন মূলত ঘটে আমাদের নিজেদের অসতর্কতার কারণে। যেমন ধরুন, একটা লেনদেন হয়তো হিসেবে তোলা হলো কিন্তু ভুল অঙ্কে, অথবা হয়তো ভুল হিসাব খাতে সঠিক দিকে। এই ভুলগুলো কখনো আংশিক হতে পারে, আবার কখনো ডেবিট ও ক্রেডিট উভয় দিকেই একই ভুল অঙ্কে লেখা হতে পারে। তো বাদ পড়ার ভুল আর লেখার ভুলের মধ্যে একটা দারুণ পার্থক্য আছে। বাদ পড়ার ভুল মানে পুরো একটা লেনদেন বেমালুম ভুলে যাওয়া, আর লেখার ভুল হলো আংশিকভাবে কোনো সংখ্যা বা হিসেবে গণ্ডগোল করা। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই দুই ধরনের ভুলের কোনোটাই কিন্তু রেওয়ামিলের গাণিতিক সমতাকে নষ্ট করে না। রেওয়ামিল ঠিকই তার মতো মিলে যায়। আচ্ছা, আমরা তো ভুলগুলো চিনলাম। এবার তৃতীয় বিভাগে দেখব ভুল সংশোধনের নিয়ম। অ্যাকাউন্টিংয়ে তো আর ইরেজার দিয়ে ভুল মোছার কোনো উপায় নেই, তাই যে কোনো ভুল সংশোধনের জন্য আমাদের খুব লজিক্যালি এগোতে হয়। প্রথমে বুঝতে হবে ভুলটা ঠিক কী ধরনের। তারপর দেখতে হবে ভুলটা আসলে কোন পর্যায়ে ধরা পড়েছে, রেওয়ামিল তৈরির আগে নাকি পরে। আর সবশেষে একটা নির্দিষ্ট জাবেদার মাধ্যমে সেই ভুলের প্রভাবটা বাতিল করে সঠিক হিসাবটা তুলে ধরতে হবে। এই পুরো প্রক্রিয়ার একটা গোল্ডেন রুল বা মূল মন্ত্র আছে। সেটা হলো সঠিক পরিমাণ টাকা সঠিক হিসাবের সঠিক দিকে লিপিবদ্ধ করুন। ভুল সংশোধনের পুরো টাচটা আসলে এই একটা লাইনের উপরই দাঁড়িয়ে আছে। মানে যে হিসাবটা ভুল করে ডেবিট করা হয়েছিল তাকে ক্রেডিট করে বাতিল করুন, আর যাকে করা উচিত ছিল তাকে নতুন করে জায়গা দিন। ভেরি সিম্পল। এবার চলে যাচ্ছি চতুর্থ অংশে, অনিশ্চিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্টের ব্যবহার। যখন কোনো ভুলে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকই জড়িত থাকে, তখন সরাসরি সংশোধনী জাবেদা দিয়ে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। কিন্তু যখন ভুলটা একতরফা হয়,
মানে ধরুন শুধু একটা খতিয়ানের যোগফলে ভুল হল, তখন জাবেদার দুই দিক সমান করার জন্য আমাদের এক অস্থায়ী সুপারহিরোর সাহায্য নিতে হয়, আর সেটাই হলো এই অনিশ্চিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট। চলুন ব্যাপারগুলো একটু হাতে কলমে দেখা যাক। পঞ্চম অংশে আমরা সংশোধনী জাবেদার কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব। আমাদের প্রথম দৃশ্যপটটা একটু ভাবুন। 40,000 টাকা দিয়ে একটা আসবাবপত্র কেনা হয়েছে। এটা কিন্তু একটা সম্পদ, কিন্তু ভুল করে একে ক্রয় হিসাব বা এক্সপেন্স হিসাবে ডেবিট করা হয়েছে। বুঝতেই পারছেন, এটা একটা পরিষ্কার নীতিগত ভুল। তো এর সমাধান কি হবে? এই ভুলটা সংশোধনের উপায় বেশ সোজা। যেহেতু আসবাবপত্র কেনা হয়েছিল, তাই আমাদের আসবাবপত্র হিসাবকে ডেবিট করতে হবে 40,000 টাকা দিয়ে। আর ওই যে ভুল করে ক্রয় হিসাব ডেবিট করা হয়েছিল, সেই ভুলটা বাতিল করার জন্য এখন ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে ঠিক একই পরিমাণ টাকা দিয়ে। ব্যাস, এর ফলে সম্পদের পরিমাণটাও সঠিক হলো আর মুনাফাও অকারণে কম দেখাবে না। এবার দ্বিতীয় দৃশ্যপট। এটা হলো আমাদের সেই বাদ পড়ার ভুল। ধরুন 1500 টাকা ভাড়া পাওয়া গেছে, কিন্তু সেটা হিসেবের বইয়ে কোথাও লেখা হয়নি। মানে পুরো আয়টাই আমাদের রাডার থেকে গায়েব। এই সম্পূর্ণ বাদ পড়া ভুলটার সমাধান কিন্তু সবচেয়ে সহজ। যেহেতু আগে কিছুই লেখা হয়নি, তাই এখন জাস্ট স্বাভাবিক জাবেদার মতোই এন্ট্রি দিয়ে দিন। নগদ টাকা এসেছে, তাই নগদান হিসাব ডেবিট 1500 টাকা, আর আয় হয়েছে বলে প্রাপ্ত ভাড়া হিসাব ক্রেডিট 1500 টাকা। এতে করে হারিয়ে যাওয়া হিসাবটা আবারও বইতে ফিরে এলো। এবার একটু ট্রিকি একটা কেস দেখা যাক। দৃশ্যপট 3। বিক্রয় জাবেদার যোগফল 15,000 টাকা কম দেখানো হয়েছে। এটা কিন্তু একটা একতরফা ভুল বা ওয়ান সাইডেড এরর। এখানে শুধুমাত্র বিক্রয় হিসাবটাই প্রভাবিত হয়েছে, অন্য কোনো হিসাব নয়। ঠিক এখানেই আমাদের অনিশ্চিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট একদম ম্যাজিকের মতো কাজ করে। দেখুন, বিক্রয় হিসাবে 15,000 টাকা কম আছে, তাই বিক্রয় হিসাবকে ক্রেডিট করে তা পূরণ করতে হবে। কিন্তু ডেবিট কাকে করবেন? এখানেই চলে আসে অনিশ্চিত হিসাব। আমরা অনিশ্চিত হিসাবকে ডেবিট করছি 15,000 টাকা দিয়ে, যাতে এই একতরফা অসঙ্গতিটা নিখুঁতভাবে ব্যালেন্স হয়ে যায়। এতক্ষণ ধরে এই যে এত ভুল বের করা, সেগুলো সংশোধন করা, এই সব কিছুর চূড়ান্ত উদ্দেশ্য আসলে কি? উদ্দেশ্য একটাই, আমাদের হিসাবের বই যেন ব্যবসায়ের আর্থিক অবস্থার একটি সত্য, নির্ভুল এবং ন্যায্য চিত্র বা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ নিশ্চিত করতে পারে। ভেতরে লুকিয়ে থাকা কোনো ভুল যেন আমাদের ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে না দেয়। তো আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে আপনাদের জন্য একটা চিন্তার বিষয় রেখে যায়। আমরা দেখলাম রেওয়ামেল তৈরির পর ভুল ধরা পড়লে কিভাবে জাবেদা দিতে হয়। কিন্তু যদি এমন হয় যে বছর শেষে চূড়ান্ত হিসাব বা ফাইনাল অ্যাকাউন্টস একদম ক্লোজ হয়ে গেছে, হিসাবের বই পুরোপুরি বন্ধ, আর ঠিক তারপরই একটা বড় ভুল ধরা পড়ল, তখন কি হবে? এটি প্রায়ার পিরিয়ড আইটেমস বা পূর্ববর্তী হিসাবকালের সাথে জড়িত দারুণ একটা কনসেপ্ট। এই রহস্যের সমাধান না হয় ভবিষ্যতের কোনো আয়োজনের জন্যই তোলা থাক। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।